সামির ধীরে এসে তার হাত ধরল। সে শান্ত কণ্ঠে বলল, ক্ষমা করো সুইটহার্ট, আজকের অনুষ্ঠানে তোমাকে সময় দিতে পারিনি, কারণ পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। সামিরের চোখে তখন সত্যিকার অনুশোচনা আর ভালোবাসার দীপ্তি। সে মাথা নত করে বলল, তবে এখন আমার পুরো সময় শুধু তোমার, আজ রাতটা শুধুই আমাদের। সকালের নরম আলোয় ধীরে ধীরে চোখ মেলে তাকালো মাহিরা। তার পেটে এক ধরনের খালি খালি অনুভব। গত রাতের গালা ফাংশনে সে তেমন কিছুই খায়নি, আর গভীর রাতের ক্লান্তি তাকে অর্ধমৃত করে দিয়েছিল। সামির, তার পাশে শুয়ে থাকা শার্ট পরা সামিরকে সে আলতোভাবে নাড়িয়ে জাগালো। সামির চোখ খুলে তাকালো তার দিকে। এখন উঠতে হবে? তার কণ্ঠে ছিল ঘুম ঘুরে প্রশান্তি। মাহিরা ধীরে বলল, তুমি ঘুমাচ্ছ আমি জানি, কিন্তু আমি খুব ক্ষুধার্ত। আমি কিছুই খাইনি রাতের বেলায়। সামির এবার সজাগ হয়ে তাকালো মাহিরার দিকে। তার মুখে একটা ক্লান্ত হলুদাভ ছায়া। চোখের চিন্তার রেখা জমল সামিরের। বলনি কেন? আমি তো ভেবেছিলাম তুমি ফাংশনে খেয়ে নিয়েছ। তৎক্ষণাৎ ইন্টারকম তুলে সে রুম সার্ভিসে প্রাতরাশ অর্ডার করলো। মাত্র 2 মিনিট দাও, বলে সে আলতো করে তার গালে হাত রেখে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি সব গুছিয়ে নিচ্ছি। মাহিরা বিছানা থেকে নেমে হালকা সাদা শর্ট শার্ট পরে বাথরুমে ঢুকলো। ভেজা চুলে চোখে কিছুটা ক্লান্তির ছাপ নিয়ে এসে আবার বের হলো। তখন দরজায় একটি নক। অর্ডার এসে গেছে মনে করে মাহিরা দরজার হ্যান্ডেলে হাত রাখলো। ঠিক তখনই সামির ধীরে এলো। সে একটানে দরজা বন্ধ করে দিল। চোখে আগুনের ঝিলিক। তুমি কি বলছো? কি করছো মাহিরা? তার কণ্ঠে রাগ, দৃষ্টিতে উদ্বেগ। এই হোটেলে আমরা আছি একান্তভাবে, আর এই পোশাকে তুমি দরজা খুলতে হচ্ছে। যদি বাইরে কোনো ছেলে দাঁড়িয়ে থাকে? মাহিরা হয়তো বা গলা কাঁপছিল। আমি আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছ। আমি তো শুধু। ঘুমাইনি আমি। রাগে ফুঁসে উঠে সামির ঘর ছেড়ে বেরিয়ে গেল। মাহিরা বিছানায় বসে কাঁদতে লাগলো। মাত্র 2 দিন ধরে সে সামিরকে দেখেছে অন্য এক রূপে, শান্ত যত্নশীল প্রেমিক স্বামীর মতো। কিন্তু আজ যেন সে পুরনো রুক্ষ কঠিন মানুষটা আবার জেগে উঠেছে। তার চোখে জল কিছুতেই থামছিল না। তখন সামির আবার ঘরে ঢুকলো। মুখ কঠিন, চোখে কোনো কোমলতা নেই। চলো, খাবার এসে গেছে। সে উচ্চস্বরে বলল, তার কান্না উপেক্ষা করে। মাহিরা ভাঙা কণ্ঠে বলল, আমি খেতে পারবো না, ক্ষুধা নেই। সামির এবার সামনে এগিয়ে এসে কড়া গলায় বলল, তোমায় ভালোবেসে জীবন দিতেও পারি, নিতেও পারি, কিন্তু এমন আবেগী নাটকে আমার নরম হওয়ার আশা করো না। 2 মিনিটের মধ্যে ডাইনিং টেবিলে আসো। সে দরজা খুলে বেরিয়ে গেল, যেন কোনো সেনাপতির আদেশ দিয়ে গেছে। মাহিরা নিঃশব্দে চোখ মুছল আর ধীরে ধীরে তার পেছনে হাঁটল। ডাইনিং টেবিলে সামির বসেছিল চুপচাপ নিরাবেগ। মাহিরা এসে চুপচাপ বসে পড়ল, কিন্তু সামির তার দিকে একবারও তাকালো না। সে খাবারেরও কোনো অফার করলো না। তবুও মাহিরা ভেজা চোখে নিজেই খাওয়া দাওয়া শুরু করলো। কিছু সম্পর্কের ক্ষুধা মুখে নয়, হৃদয়ে বাজে। দৃশ্যান্তর। সামির সারা রাত বাড়ি ফেরেনি। বেলা গড়াতে গড়াতে গলার কাঁপুনি নিয়ে ফারহানা বুঝে গিয়েছিল তার ভাই এই মুহূর্তে পরিবারের কাছে নেই, বরং হোটেলের বিলাসে ব্যস্ত। তার মুখ গুমড়ে উঠছিল রাগে। এত বড় একটা বাড়ি, এত নিরাপত্তা, আর আমি এখানে একা। সে যেন নিজেকেই বোঝাতে চাইছিল। কি দরকার ছিল মাহিরাকে নিয়ে হোস্টেলে যাওয়ার? তার কণ্ঠে ঈর্ষার গন্ধ স্পষ্ট। যার জন্য এত কিছু, সে আর কেই বা জানে? হোটেলের বিলাসিতা কি সম্পর্কের মানে শেখায়? শুধু একটা স্ত্রী হলেই কি সব কিছু সে পাওয়ার যোগ্যতা হয়ে যায়? লাইবা তখন পাশেই বসেছিল, ঠোঁটে এক ঠান্ডা হাসি। আহা আপু, এই মধ্যবিত্ত মেয়েটার জন্য এত রাগ? আপনি জানেন এদের মতো মেয়েদের কাছে নির্দোষতা সবচেয়ে বড় অস্ত্র। এই যে আপনি রেগে আছেন, সেটা দেখে আমি বরং মজা পাচ্ছি। লাইবা অন্য মনস্কভাবে ফোনে চোখ রেখে বলল, আপনার ভাই শক্ত সফল আত্মবিশ্বাসী একজন মানুষ। সে যদি কোনো সিদ্ধান্ত নেয়, তবে সেটা আপনি বা কেউ বদলাতে পারবে না। এই ব্যবসায়ী সম্পত্তি সব কিছুর পেছনে একটাই শক্তি কাজ করে, বিশ্বাস। আর স্বামীর এখন তাকে বিশ্বাস করে, তিনি হচ্ছেন মাহিরা। ফারহানা চোখ সরিয়ে জানালার বাইরে তাকালো। তার অন্তরে চলছিল এক অদৃশ্য প্রতিযোগিতা। নিজের চোখে সে দেখেছে কিভাবে একজন সহজ শান্ত মেয়ে ধীরে ধীরে সামিরের জীবনের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। লাইবা আবার ঠান্ডা গলায় বলল, আপনি বলছেন ভাইয়া মাহিরাকে হোটেলে নিয়ে গেছেন। তা বেশ করেছেন। মানুষ তাকে ভালোবাসে, তাকে সময়, জায়গা, সম্মান সব দেয়। আর আপনি এত ভেবে ভেবে নিজের আগে নিজেকে পুড়িয়ে দিচ্ছেন। ফারহানা দাঁত চেপে বলল, আজকের মেয়েরা নির্দোষ মুখ আর নরম কথা বলে ভাসায়। আমি জানি
এই নির্দোষতার মুখোশ কতটা ভয়ঙ্কর হতে পারে। লাইবা এবার ফোনে ব্যস্ত হয়ে পড়ল। আচ্ছা আপু, আপনি ভাবুন, আমি একটু ফোনটা ধরছি। যদি সত্যিই ভাইয়া কোনো সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে আপনি যত ভাববেন ততটাই কষ্ট পাবেন। কেননা ভাইয়া কিন্তু একবার সিদ্ধান্ত নিলে তার পথে কেউ দাঁড়াতে পারে না, না আপনি না আমি। লাইবার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। ফারহানার মনের ভিতর রাগ আর হতাশার বুনন যেন আরো জট পাকিয়ে যাচ্ছিল। একদিকে ভাইয়ের অদ্ভুত নিঃসঙ্গতা, অন্যদিকে মাহিরাকে নিয়ে সামিরের অন্ধ আবেগ, সব মিলিয়ে তার বুকটা ভার হয়ে উঠছিল। সেই সময় হোটেলের ঘরে আরেকটি নীরবতা জেগেছিল। মাহিরা বিছানায় বসেছিল চুপচাপ, সামির পাশে সোফায় বসে ল্যাপটপে চোখ গুজে রেখেছিল। যেন এই ঘরে আর কেউ নেই। 2 দিন ধরে সামির একরকম দূরে সরে গেছে তার থেকে। মাহিরা অনুভব করছিল সে যেন আর কিছুই নয়, শুধু একটি ছায়া। এমনকি আজ সকাল থেকে সামির তার দিকে একবারও তাকায়নি। এমনও মনে হচ্ছিল যেন সে এখানে উপস্থিতি নেই। তার চোখে জল জমছিল, যদিও সে প্রাণপণে চোখের পাতার প্রাচীর দিয়ে তা আটকে রাখছিল। ঠিক তখন সামির হঠাৎ ল্যাপটপ বন্ধ করে ড্রেসিং এরিয়ার দিকে এগিয়ে গেল। মাহিরা তাকে লক্ষ্য করল। সামির ধীরে ধীরে নিজের গায়ে এক তীব্র দামি সুগন্ধি ছড়িয়ে নিচ্ছিল। ঘরের বাতাসেই ছড়িয়ে পড়েছিল সেই তীক্ষ্ণ সুবাস, যা ভালোভাবে মাহিরা জানে। এটা সামির ব্যবহার করে যখন সে বিশেষ কোনো অনুষ্ঠানে যায়। সে চোখ বড় বড় করে তাকালো। ধীরে ধীরে বিছানা থেকে উঠে গিয়ে সামিরের কাছে দাঁড়ালো। আপনি কোথায় যাচ্ছেন? তার কণ্ঠে ছিল অসহায় প্রশ্ন। সামির চোখ না তুলে বলল, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে। তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ? মাহিরার গলা কেঁপে উঠল। তুমি বলেছিলে এই 2 দিন আমার সাথে থাকবে, কোথাও যাবে না। সামির তখন ঘড়ির দিকে তাকিয়ে হালকা বিরক্তি সুরে বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এই মিটিংটা খুব জরুরি, আমি যেতে বাধ্য। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না। তোমার যদি কিছু দরকার হয় ইন্টারকমে বলে দিও, খাবার 8টার সময় রুমে পাঠিয়ে দেওয়া হবে। এটুকু বলে সামির পেছন ফিরে বেরিয়ে গেল। মাহিরা নিঃশব্দে বিছানায় বসে পড়ল। তার বুকটা হাহাকার করছিল। তাদের এই সফর, এই 2 দিন তো তাদের দুজনের হওয়ার কথা ছিল, কিন্তু সে বুঝে গেল কখনো কখনো প্রতিশ্রুতি কথাই থাকে, কাজের ভেতর সে মিলিয়ে যায় না। সামির তার সামনে থেকেও যেন বহু দূরের কেউ হয়ে উঠেছে, আর সে শুধু একটি নিঃশব্দ প্রতীক্ষা। সামির যখন ঘর ছেড়ে বেরিয়েছিল তখন মাহিরা একা বিছানায় শুয়েছিল। চোখে ঘুম আসছিল না, তবু ক্লান্তিতে কখন যে নিঃশব্দে ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানতো না। জেগে উঠল রাতের গভীর নিস্তব্ধতায়। চারপাশে নীরবতা এতটাই ভারী লাগছিল যেন ঘরের দেয়ালগুলো পর্যন্ত তার নিঃশ্বাস শুনতে পারছে। পাশ ফিরে তাকালো, বিছানা খালি, সামির আসেনি। তার বুকটা কেঁপে উঠল। ঘড়ির কাঁটা দেখল রাত 2টো বাজে। সে বিছানা ছেড়ে উঠে বসলো। কতবার যে সামিরকে কল করেছে, প্রতিবারই নিরুত্তর। আশার চেয়ে অপেক্ষা অনেক বেশি বিষাক্ত হয়। মাহিরা তা বুঝতে পারছিল। সে জানতো সামির হয়তো ছাদে গেছে। এই সময়ে সে প্রায়ই ছাদে একা বসে সিগারেট টানে। মাথায় শাল জড়িয়ে পা টিপে টিপে মাহিরা ছাদের দিকে এগোলো। সে চাইছিল না আবার সকালের মতো কিছু ভুল করুক। চাইছিল না সামিরের চোখে আরেকবার অযাচিত হয়ে পড়তে। ছাদে পৌঁছে গিয়ে ধীরে গিয়ে দাঁড়ালো সামিরের পেছনে। তার কাঁধে হাত রাখতেই সামির সামান্য চমকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন হঠাৎ করেই মাহিরা তাকে পিছন থেকে জড়িয়ে ধরল, মুখ গুজে দিল তার পিঠে। দয়া করে এমনটা করো না সামির, আমি পারছি না আর। তোমার এই রাগ, এই দূরত্ব, এটা আমার ভেঙে দিচ্ছে। তার গলা কেঁপে উঠল কান্নায়। তুমি কেন এমন করছো? সামির এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। তার চোখে যেন কিছু নরম হয়ে এলো। ভেতরে ভেতরে সে এখনো সকালের সেই দরজার ঘটনার জন্য রাগে জ্বলছিল। তবু মাহিরার এই কান্না, এই নিষ্পাপ আকুতি তাকে এক মুহূর্তের জন্য নিঃস্ব করে দিল। সে ধীরে ঘুরে দাঁড়িয়ে মাহিরাকে বুকের মাঝে টেনে নিল। আমার জান, কাঁদো না। সে তার চোখের জল মুছে দিল। তুমি জানো না তোমার এই কান্না আমাকে কোথায় নিয়ে যায়। সে মাহিরার শুকনো মুখের দিকে তাকালো। তুমি কিছু খেয়েছো? মাহিরা মাথা নাড়ল না। সামির সঙ্গে সঙ্গে ইন্টারকমে ফোন করে খাবারের অর্ডার দিল। তারপর একটানে মাহিরাকে নিজের পাশে বসিয়ে নিল। দেখো, আমি হয়তো রেগে যাই, হয়তো কিছু সময় তোমার থেকে দূরে থাকি, কিন্তু বিশ্বাস করো মাহিরা, তোমার ভালোবাসার চেয়ে শক্তিশালী কিছু নেই আমার জীবনে। সে মাথা নিচু করে বলল, যেন নিজের ভুল স্বীকার করছে। তুমি যখন কাঁদো সেটা আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করো। আমি সহ্য করতে পারি না।
তালহা সেদিন সকালে হঠাৎ ভিডিও কল করলো। মাহিরা কল রিসিভ করে সামনে ধরলো। কেমন আছো মাহিরা? ভালো ভাইয়া, কিন্তু আজ এভাবে হঠাৎ? তালহার মুখে তখন এক ধরনের অভিমানের ছায়া। দেখে তো মনে হচ্ছে আমাদের রাজকন্যা আমাদের একবারেই ভুলে গেছে। এটা তো ঠিক নয় ভাইয়া। আমি সত্যি সময় পাচ্ছিলাম না। আপনাকে খুব মিস করেছি। মাহিরা কণ্ঠে অনুশোচনার ছোঁয়া নিয়ে বলল। তালহা হেসে গালে হাত দিয়ে বলল, ও আমার পুতুল তো আজকাল খুব ব্যস্ত। তার এখন এক শুকুর পাল, বুনো রাজা আর একগাদা শিরোনাম। তার চোখে ছিল মজা, কিন্তু কথার ভিতরেই ছিল একটা মৃদু তীক্ষ্ণতা। এরকম কিছুই না ভাইয়া। মাহিরা হেসে বলল। তালহা আবার বলল, আমি তো আগেই বলেছিলাম তুমি সামিরের সাথেই সবচেয়ে ভালো থাকবে, আর এখন দেখো সবখানে তোমাদের নাম, তোমাদের গল্প। তবুও আমি আজও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি ভাইয়া। মাহিরার কণ্ঠে ছিল আন্তরিকতা। এই কথার পর মুহূর্তেই সে সামিরের ঘরের দরজায় পৌঁছে গিয়েছিল। তালহার উদ্দেশ্যে ফোনটি কানে নিয়ে বলল, আল্লাহ হাফেজ ভাইয়া। তারপর ফোন কেটে দিল। কিন্তু পিছনে সামির দাঁড়িয়েছিল, নিঃশব্দে গম্ভীর চোখে। সে ধীর কণ্ঠে বলল, যাই হোক, আমার স্ত্রীও কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার হাত থেকে ফোনটি নিয়ে টেবিলে রেখে সে মাহিরার সামনে এসে দাঁড়ালো। মাহিরা মাথা নিচু করে বলল, ভাইয়ার ফোন ছিল। আমি প্রশ্ন করিনি সেটা, আমি জানতে চেয়েছি তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো। সামিরের কণ্ঠ ছিল ঠান্ডা, অথচ চাপা আগুনে পোড়া। একই সাথে তার হাতটা মাহিরার কোমরে ধীরে ধীরে চেপে ধরছিল। একটা চাপা কাঁপুনি বইছিল মাহিরার শরীরে। সামিরের দৃষ্টিতে ছিল কাঠিন্য, ঠান্ডা হিসেব নিকেশ। মাহিরা, আমি অপেক্ষা করছি, বলো। সামির এবার তার মুখ তুলল, আবার জোর দিয়ে বলল, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি সামির, আপনার থেকেও বেশি। মাহিরার কণ্ঠে ছিল কাঁপুনি, কিন্তু সত্যের দীপ্তি। সামিরের ঠোঁটে এক ধরনের প্রশ্রয় ভরা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে তার ঠোঁট ঝুঁকিয়ে আনলো মাহিরার কাছে। তার চোখে চোখ রেখে মাহিরা মাথা নিচু করে ফেলেছিল। গোলাপি গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠোঁটের কোণায় সে নিজেই নিজের কান্না লুকোতে চাইছিল। সামির তার ঠোঁটের এক কোণে দাঁত বসিয়ে মৃদু হাসল। ও, এটা ঠিক, আমারটাই ছিল। সে দুষ্টুমি ভরে বলল। মাহিরা অবশেষে চোখ তুলে তাকালো সামিরের চোখে। তাদের মাঝের দূরত্ব যেন মুছে গিয়েছিল এক অনুচ্চারিত ভালোবাসার বন্ধনে। সামিরের ঠোঁটে হাসি ছিল, কিন্তু চোখে যেন একরকম দুষ্টুমি ঝলকে উঠছিল। ঠিক সেই রকম দৃষ্টিতে সে তাকিয়েছিল মাহিরার দিকে, যেন কিছু একটা মজা করার ছক কষে ফেলেছে। সামির বলল মৃদু কণ্ঠে, তোমাকে ভালোবাসা প্রকাশ করার নতুন এক উপায় বের করেছি আমি। সে বিছানায় বসে পড়ল, মাথা সামান্য একপাশে ঝুঁকিয়ে রেখেছিল। তার ঠোঁটের কোণে তখনও সেই দুষ্টু হাসি খেলে যাচ্ছিল। মাহিরা চোখে কটমট করে তাকালো তার দিকে। আপনি মাঝে মাঝে এমন ব্যবহার করেন আমার সাথে, আমি ভয় পেয়ে যাই। এমন কেন করেন আপনি? তালহা বলছিল আমি নাকি একদমই শান্ত হয়ে গেছে, কদিনের মধ্যে আবার আগের মতো হয়ে যাব। মাহিরা একটু মুচকি হেসে নিল। সামির চোখ বন্ধ করলো। ঠোঁটে হাসি ছিল, কিন্তু কণ্ঠে কোনো শব্দ এলো না। সামির, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। মাহিরা বিরক্ত হয়ে বলল। তার গলা ক্ষুব্ধ আর অভিমানী শোনাচ্ছিল। সামির তবুও চুপ, চোখ বন্ধ করে রেখেই বলল, যা কিছু বলার সামনে এসে বলো, আমি শোনার জন্য বসে আছি। তোমাকে কিছু বলবো না আমি। মাহিরা হঠাৎ রাগে বিছানা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু সামির তার কবজি চেপে ধরল। তাকে আবার বিছানায় ফেলে দিয়ে নিজের বাহুতে জড়িয়ে নিল। হ্যাঁ, এখন বলো, আমার জীবন তুমি কিনা? সামির তার কানের পেছন থেকে চুল সরিয়ে ফেলল। গলায় স্নেহ, কিন্তু চোখে ছিল একরোখা অধিকার বোধ। আপনি এমন কেন সামির? তার গাল গোলাপি হয়ে উঠেছে, চোখে পানি চিকচিক করছে। সামির মুখ কাছে টেনে বলল, এত লজ্জা? আমি যদি তোমাকে এখন ছুঁয়ে দিই তাহলে কি হবে তোমার মাহিরা? তার স্বরে ছিল একরাশ মায়া আর মৃদু ঠাট্টা। মাহিরা ধীরভাবে তার চোখ তুলে তাকালো, আবার মাথা নিচু করলো। তার আঙ্গুল ছুঁয়ে দিল সামিরের শার্টের বোতাম। চলুন না কয়েকদিনের জন্য কোথাও যাই, দূরে কোথাও, শুধু আপনি আর আমি। সামির হাসলো। তুমি মানে আমার ঘর, আমার জীবন। তুমি যেখানে যাবে আমি নিয়ে যাব।
কিন্তু সেখানে একা থাকার ভাবনা করো না। সে মৃদু কণ্ঠে বলল, কানের কাছে মুখ নিয়ে। এরপর পাশে ফিরে শুয়ে পড়ল। পরবর্তী দৃশ্য। আবহাওয়া যেন সামির মাহিরার অনুভূতিরই প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি নামছিল। দিগন্ত জুড়ে ঘন কুয়াশায় ঢাকা সবুজ বনভূমি বৃষ্টিতে আরও রহস্যময় লাগছিল। মাহিরা লিভিং রুমে দাঁড়িয়ে বিশাল কাচের দরজার সামনে থেকে সেই দৃশ্য দেখছিল। তার চোখে দূরের দিকে যাওয়ার তীব্র ইচ্ছা। মনে মনেই ভাবছিল, এখন যদি একটা লং ড্রাইভে বেরিয়ে পড়া যেত, সামির কি রাজি হতো? ঠিক তক্ষুনি ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সামির কলিং। এই আবহাওয়ার এই দূরত্ব, তুমি আমার কাছে আসবে নাকি সুইটহার্ট? সামিরের কণ্ঠ ফোনের ওপাশ থেকে শোনা গেল। মাহিরা মৃদু হেসে বলল, আপনি আবার রোমান্টিক হয়ে গেছেন বুঝি? আমি সবসময় ছায়ার মতো তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। আজ লং ড্রাইভে যাবে আমার সাথে? সামিরের কণ্ঠে ছিল নিমন্ত্রণ। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। মাহিরা হাসলো, তারপর আবার বলল, কিন্তু সামির, আপনার গুরুত্বপূর্ণ মিটিং ছিল না? গুরুত্বপূর্ণ মিটিং জীবনে অনেক আসবে। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা মিটিং তোমার জন্য বাতিল করতে পারি। সামির এবার বলল দৃঢ় স্বরে। প্রস্তুত থেকো, 10 মিনিটের মধ্যে বের হব। এই বলে সে ফোন কেটে দিল। মাহিরা কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মুখে এক প্রশান্ত হাসি খেলে গেল। সামিরের ভালোবাসা যেমন ছিল তেমনই রয়ে গেছে দখলদার, একরোখা আর নিঃশর্ত দৃশ্যান্তর। মাহিরা বারবার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। সামির ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলল, সুইটহার্ট, এতক্ষণ ধরে আয়নার সামনে কি খুঁজছো তুমি? যদি নিজের প্রশংসা শুনতে চাও, আমার কাছে এসো। তার কণ্ঠে ছিল পরিচিত দুষ্টুমির ছোঁয়া। চোখ ল্যাপটপে হলেও মন ছিল মাহিরার দিকেই। মাহিরা চুলে ব্রাশ করতে করতে বলে উঠল, আপনার কাছে আমার জন্য সময় আছে? অফিস থেকে এসে সেই ল্যাপটপটা নিয়ে বসে পড়েন। সামির এবার চোখ সরিয়ে একবার মাহিরার দিকে তাকালো, আবার স্ক্রিনে মন দিল। অনেক কাজ বাকি, যান, সময় দিতে হবে না? আপনার জীবনে কি কেবল কাজ? আমি তো আপনার স্ত্রী সামির। আমার সময় আমি চাই। মাহিরার অভিমানী কণ্ঠ ঘরটা ভরিয়ে তুলছিল। তারপর সে ধীরে ধীরে বিছানায় বসে বলল, আজ ডিনারে কি পরবো ভাবছিলাম, তাই। সামির চোখ না তুলে বলল, কিছু পড়ো নাও, তুমি চাই পড়ো, সবই তোমায় মানায়। মাহিরা এবার সরাসরি ল্যাপটপটি এক হাতে বন্ধ করে দিল। সামির কাঁধে হাত দিয়ে বলল, এই ল্যাপটপটা বন্ধ করুন এখন প্লিজ। সামির দ্রুত ল্যাপটপ খুলে আবার টাইপ করতে লাগলো। তুমি জানো না কতটা জরুরি কাজ চলছে এটা। মাহিরা রেগে গিয়ে তার হাত চেপে ধরল। আপনার কাজের গুরুত্ব বুঝি আমি সামির, কিন্তু আমি আজ চাই আপনি আমার পাশে বসেন, আমার সাথে কথা বলেন। সামির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করে পাশে রেখে দিল। আচ্ছা আমার জান, এবার তো বলো, কি নিয়ে এত রাগ? সে হাসি মুখে মাহিরার দিকে তাকিয়ে বলল, চোখে ছিল প্রশ্রয় আর ভালোবাসা। আমি তো শুধু জানতে চাইছিলাম আজ কি পরবো। মাহিরা কপট রাগে মুখ ফিরিয়ে বলল। তুমি যা পড়ো তাতে তো অপূর্ব লাগো আমার সুইটহার্ট। সামির কথা শেষ না করেই মাহিরার গালে আলতো চুমু এঁকে দিল। আচ্ছা, তোমার সেই পেন্ডেন্টটা কোথায় গেল? বিয়ের পর তোমাকে দিয়েছিলাম, সেটা তো তোমার ঘরে থাকার কথা ছিল, আলমারিতে নয়। সামির স্মৃতি হাতড়াচ্ছিল। মাহিরা তার কণ্ঠে মৃদু ভরসা দিয়ে বলল, এখনই পরে নিচ্ছি। এই তো খোঁজার বাহানায় আমার বউ পালিয়ে যাচ্ছে। সামির মাহিরাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল। রাতে খাবারের সময় হয়ে এসেছে, ফারহানা আপাও আসবে। মাহিরা মনে করিয়ে দিল। আরে সময় তো আছে এখনো, ততক্ষণ আমি স্টার্টার সার্ভ করে দেই। সামির হেসে বলল, যেন সে কোনো হোটেলের প্রেমিক ওয়েটার। মাহিরা বিস্ময়ে তাকিয়ে থাকলো তার দিকে। এই লোকটাকে নিয়ে সে আর কিছুই বোঝে না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, আর সন্ধ্যা হলেই এমন রোমান্টিক উন্মাদ। সে শুধু ভাবল, সামির আসলে প্রেমে পাগল একরোখা মানুষ, যার রোমান্সে কোনো সীমা নেই, যিনি আমাকে যতই কাজ নিয়ে অবহেলা করুক শেষমেশ ফিরে আসে আমার কাছেই। মাহিরা ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলো। তার পরনে ছিল কালো ও সাদা রঙের সমন্বয়ে একটি স্টাইলিশ সালোয়ার কামিজ। মুখে এক ধরনের চিন্তা, চোখে খোঁজার ব্যস্ততা। সামির, আপনি আমার পেন্ডেন্টটা কোথাও দেখেছেন? স্বামী সবেমাত্র গোসল সেরে এসেছে। ভেজা চুল কাঁধে গড়িয়ে পড়ছে। স্বামী তখন টাওয়ালে চুল মুছছিল। মাহিরার কথায় সে এক মুহূর্ত থেমে তাকালো।
না, দেখিনি তো। আমি লকারে সব গয়না দেখেছি, কিন্তু পেন্ডেন্টটা কোথাও নেই। মাহিরা তখন বিছানার পাশের তাক ড্রয়ার সব জায়গায় খুঁজছিল। স্বামী চোখ না তুলে বলল, তুমি তো প্রায় সব জিনিসই যেখানে সেখানে রেখে দাও, হয়তো আবার ফেলে এসছো। আমি তো মনে করতে পারছি না সামির। মাহিরা একটু থেমে গেল। সেদিন আমি লিভিং রুমে বসেছিলাম, তখনই মনে হয় খুলে টেবিলে রেখেছিলাম, তারপর আর খেয়াল করিনি আমি। কণ্ঠে অনুশোচনার ছোঁয়া। সামিরের কণ্ঠ এবার বদলে গেল, একটু ক্ষুব্ধ, অবহেলার কাঁপুনিতে মাখা। তোমার মনে আছে পেন্ডেন্টটা তুমি লিভিং রুমে, সেটাও বহুদিন আগে? তোমার কি একবারও মনে হয়নি সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? খুব দামি ছিল না? মাহিরা নিচু গলায় বলল, দামের কথা বলছো? এটা ছিল আমাদের বিয়ের রাতের উপহার। আমি নিজ হাতে বেছে এনেছিলাম তোমার জন্য, কারণ আমি জানতাম মেয়েরা গহনার চেয়ে সেই স্মৃতিটাকে বেশি ভালোবাসে। কিন্তু তুমি? সামির বলেই ড্রেসিং রুমে চলে গেল। কণ্ঠে ছিল অভিমান আর হতাশা। পোশাক বদলে বেরিয়ে এসে সে দেখল মাহিরা বিছানায় বসে কাঁদছে, মুখ তার ভিজে, চোখ লাল। তুমি এখন কাঁদছো কেন? সামিরের কণ্ঠে ছিল প্রশ্রয়, কিন্তু চোখে একটা প্রশ্ন। আমি আমি জানি না, পেন্ডেন্টটার চেয়ে অনেক বড় বিষয় আপনি সামির। আপনি রেগে গেলে আমার নিজেকে ছোট মনে হয়। পেন্ডেন্টটা হারিয়ে গিয়ে আমি কষ্ট পাইনি যতটা পেয়েছি আপনার রাগ দেখে। মাহিরার গলা কেঁপে উঠল। সামির ধীরে এগিয়ে এসে তাকে বুকে জড়িয়ে নিল, চোখ মুছে দিল আলতো করে। আমি তোমার উপর রাগ করিনি মাহিরা, আমি রেগে গিয়েছিলাম সেই স্মৃতিটার উপর, যেটা তুমি ভুলে গেলে। আমি চাই তুমি আমার দেওয়া প্রতিটা স্মৃতিকে ধারণ করো, ভালোবাসো। পেন্ডেন্টটা পাওয়া যাবে। আমার অনুমতি ছাড়া কেউ স্বামীর দোলনের বাড়ি থেকে কিছু নড়াতে পারে না। রাতের খাবারের পর আমি সবাইকে জিজ্ঞেস করব। সে মৃদু কণ্ঠে মাহিরার কপালে চুমু দিয়ে বলল। ঠিক তখনই একজন কর্মচারী এসে জানালো, স্যার, ম্যাডাম ফারহানা আপা এসেছেন। ভালো, তুমি এখন একটু ফ্রেশ হয়ে নিচে এসো, অতিথিকে অপেক্ষা করানো ঠিক না। সামির বলেই নিচে চলে গেল। সামির চলে যাওয়ার পর মাহিরা চুপচাপ বসে রইল, চোখে পানি জমে উঠছিল। আবার নিজের ভুলটা এবার অনুভব করছিল গভীরভাবে। কতটা ভালোবাসে আমায়, আর আমি তো এত অসতর্ক। অবশ্যই ওটা দামি ছিল, লাখ টাকার কম তো নয়ই। মাহিরা ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল, কিন্তু তার মনের গভীরে তখন সামিরের কণ্ঠটা প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি আমার স্মৃতি, আমার আত্মা। তোমার কাছে আমার দেওয়া কিছু মানে শুধু বস্তু নয়, ভালোবাসার স্পর্শ। সামির ড্রয়িং রুমে ঢুকতেই মুখে একটুখানি হাসি ফুটে উঠল। ফরিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি নিজের সময় থেকে একটু সময় করে আমার করে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন। তার ভেতরের আন্তরিকতা যেন মুখ দিয়েই ঝরে পড়ছিল। ফরিদ হেসে মাথা নাড়ালেন। আপনি তো জানেন ব্যবসা থেকে উঠে আসা কত কঠিন। ইচ্ছা থাকলেও সব সময় মেলে না। হ্যাঁ, সেটা আমি জানি। সামির সম্মতির মাথা ঝাঁকালেন। আপনি কেমন আছেন? আর মানব আর মানাল কোথায়? ওদের তো অনেকদিন দেখিনি। ফারহানা তখন হালকা হেসে বললেন, তাদের পরীক্ষার ব্যস্ততা চলছে। ফারহানার প্রশ্নের ভেতরে একরাশ অভিযোগ যেন ভেসে উঠছিল। সামির পরিস্থিতি সামাল দিতে চাইলেন। তাকে ডাক পাঠানো হয়েছে, সেও রেডি হচ্ছিল। মাহিরা কোথায়? ঠিক সেই মুহূর্তে মাহিরা ঢুকলো ড্রয়িং রুমে। মাথায় নিক্স শেডের একটা হালকা দুপাট্টা, পরিবারে পোশাক, মুখে কৃতজ্ঞতা আর শান্ত অভিব্যক্তি। আসসালামু আলাইকুম ফারহানা আপা। ওয়ালাইকুম আসসালাম মাহিরা। ফরিদ ভাই দাঁড়িয়ে মাহিরাকে স্নেহ ভরে মাথায় হাত রাখলেন। সামির বসতে বলল মাহিরাকে। সে এক মুহূর্ত প্যান্ডেন্টটা নিয়ে চিন্তা করছিল, তাই আপন মনে বলল, আমি ভাবছিলাম হয়তো লিভিং রুমে রেখে দিয়েছিলাম, ওটা একবার দেখে আসি। সামির তখন পাশ ফিরেই কপট বিরক্তিতে তাকালো মাহিরার দিকে। সে যেন মুহূর্তেই বুঝে গেল ফারহানাও কিছু বুঝে ফেলেছেন। কোন পেন্ডেন্ট? কি বলছো তুমি মাহিরা? ফারহানা এবার উঠে দাঁড়ালেন। ওটা আমার পেন্ডেন্টটা, হারিয়ে ফেলেছি, অনেকক্ষণ ধরে খুঁজছি। ফারহানা এবার উঠে দাঁড়ালেন। কি বলছো তুমি? হারিয়ে ফেলেছো? মাহিরার গলা কাঁপছিল, হাতটা অজান্তেই কাঁপছিল। ফারহানার গলা এবার ঝাঁঝালো হয়ে উঠল। তুমি জানো না এটার দাম কত ছিল? তোমার মতো বেখেয়ালি মেয়েদের হাতে এমন কিছু দেওয়া উচিত হয়নি। ফারহানা আপা, দয়া করে চুপ করো। সামির উঠে দাঁড়িয়ে শান্ত সুরে অনুরোধ করল। তুমি তাকে বিয়েতে লক্ষ টাকার গহনা দিলে, আর সে কি করলো? অসতর্কতার হারিয়ে ফেললো। মাহিরা বিস্ময়ে ফারহানার দিকে তাকালো। ফারহানার চোখে ছিল উপহাস, গলায় ছিল কটাক্ষের বিষ। কিন্তু এবার সামিরের ধৈর্যের বাঁধ ভাঙল।
সে স্থির কণ্ঠে বলল, আপা, দয়া করে থামুন। পেন্ডেন্টটা আমার অর্থে কেনা, আমার ভালোবাসা দেয়া। এটা আমার মর্যাদার, আমার ভালোবাসার স্মারক। আর মাহিরা যদি ভুল করে ফেলেও থাকে, তবু এটা তার প্রতি আমার অনুভবের গুরুত্ব কমিয়ে দেয় না। ফারহানা স্তব্ধ হয়ে গেলেন। সামির, যিনি কখনো তার সামনে উচ্চ গলায় কথা বলেননি, আজ সেই সামির তার স্ত্রীর পক্ষে বুক চিতিয়ে দাঁড়ালো। এক পলকের জন্য ফারহানা মাহিরার দিকে তাকালেন, যেন চোখে আগুন। তারপর শান্তভাবে সোফা থেকে উঠে ড্রয়িং রুম ত্যাগ করলেন। শুনুন ফারহানা আপা। সামির গলার স্বর নরম রাখার চেষ্টা করলেও চোখে জ্বলছিল আগুন। আজকের পর আমার আর আপনার সম্পর্ক শুধুই রক্তের, আর কিছু না। আজ আপনি আমার স্ত্রীর সম্মান নিয়ে যে অপমান করলেন, তা আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না। ফারহানার ঠোঁট বেঁকে গেল। তুমি আজকের মেয়েটার জন্য আমার মতো বোনকে এভাবে কথা শোনাচ্ছ? সামির শান্ত অথচ কঠিন কণ্ঠে বলল, হ্যাঁ, কারণ আপনি আমার স্ত্রীকে শুধু একজন মধ্যবিত্ত মেয়ে মনে করে এমনভাবে অপমান করলেন যেন সে মূল্যহীন। আপনি কিভাবে একটা গহনার দামকে তার মর্যাদার চেয়ে বড় ভাবলেন? যদি আজ মাহিরার জায়গায় অন্য কেউ থাকতো, তবু আমি এটাই বলতাম। ফারহানা কেমন কুৎসিতভাবে হেসে উঠলেন। বাহ, কেমন অভিনয় তুমি শিখছো! গতকাল পর্যন্ত আমার সঙ্গে ছিলে, আর আজ তার চোখে জল মোছার লোক হয়ে গেছো। আফসোস করার একদিন সামির, আফসোস করবা একদিন সামির, আফসোস। আপনার সে আফসোসের আগে আমি স্পষ্ট করে দিচ্ছি যে পেন্ডেন্ট আপনি এত দামি বলছেন, সেটি আমার ভালোবাসার প্রতীক। আমি আমার স্ত্রীর নামে আমার সব শেয়ার লিখে দিতে পারি, কারণ সে আমার বিশ্বাসের যোগ্য, আপনি না। ফারহানা থমকে গেলেন, গলায় রক্ত জমে আসছিল। এই মেয়েটা তোমাকে শেষ করে দিবে সামির, আমি বলছি। তুমি আজকে সব চাইতে বড় ভুল করছো। ভুল আপনার মনে হতে পারে, আমার নয়। সামির দৃঢ়ভাবে বলল, এই সংসার আমার, এই স্ত্রী আমার। আমার সিদ্ধান্তের মূল্য আপনি দেবেন না। আপনাকে অনুরোধ করছে, এখন এই বাড়ি ছেড়ে যান। ফারহানা ঘৃণায় চোখ বড় করে তাকালেন, তারপর অগ্নি দৃষ্টি নিয়ে বেরিয়ে গেলেন। পেছনে রেখে গেলেন উত্তপ্ত বাতাস আর চুপচাপ দাঁড়িয়ে থাকা মাহিরার গলাটুকু। সামির ভারী পায়ে ঘরে ফিরলেন। চোয়ালে এখনো রাগের রেশ, কিন্তু চোখে ছিল ক্লান্তির ছায়া। ফারহানার তীব্র কথাগুলো কানে বাজছিল বারবার। মাহিরা দরজার কাছে দাঁড়িয়েছিল, চোখে জল, ঠোঁট কাঁপছিল। সামির তাকিয়েই ফেটে পড়ল। তোমার কি দরকার ছিল ফারহান আপার সামনে পেন্ডেন্টের কথা তোলার? আমি কি বলিনি আমি সামনে নেব? আমি জানতাম না সে এতটা প্রতিক্রিয়া দেখাবে সামির। আমি জানতাম না সেটা এত দামি। মাহিরার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। সামির এক হাত কপালে রাখল, যেন রাগ নিজেকে ঠেলে ফেলছে ভেতরে। চুপ করো, আর কেঁদো না, ঘরে যাও এখন। আমি সরি। মাহিরা ফোপাচ্ছিল। তোমার কান্না আমার মাথা আরো গরম করে দিচ্ছে মাহিরা। আমি একটু বাইরে যাচ্ছি। রাগে ক্লান্তিতে অপমালে গলা যেন ভারী হয়ে উঠেছিল সামিরের। মাহিরা চোখ মুছে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল একা। ফারহানা গাড়িতে বসিয়ে আকাশমুখী তাকালেন। একটা মধ্যবিত্ত মেয়ের জন্য আমার ভাই আমাকে অপমান করলো। যে ভাই একসময় শুধু আমার কথায় সব করতো, আজ সে আমাকে ত্যাগ করলো এই মেয়ের জন্য। মুখের রেখায় স্পষ্ট হলো বিদ্বেষ। মাহিরা, তুমি ভেবো না তুমি জয়ী হয়েছো। তুমি আমার ভাইয়ের জীবনে এসেছো, কিন্তু খুব শীঘ্রই আমি তোমাকে তার জীবন থেকে মুছে ফেলবো। তার কণ্ঠে ছিল শীতল প্রতিজ্ঞা। রাত গভীর। সামির ধীরে ধীরে ঘরে ঢুকলো। বিছানায় ঘুমন্ত মাহিরা। ল্যাম্পের নরম আলোতে তার মুখে শোক আর নরমতা মিলেমিশে এক স্নিগ্ধ বেদনা ছড়িয়ে দিয়েছে। সামির ধীরে কাছে গিয়ে বসলো, কপালে আলতো করে হাত রাখলো। গালে ঘাড়ে হাত বুলিয়ে দিতে দিতে হঠাৎ মাহিরার চোখ খুলে গেল। সে চমকে তাকালো। সামির মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, আমি তোমার কাছ থেকে দূরে যাইনি মাহিরা, আমি শুধু নিজেকে সামলাচ্ছিলাম। মাহিরা নিঃশব্দে সামিরের বুকে মাথা রাখল। সেই বুকে যে রাগ করে অপমান সহ্য করে, আবার সবকিছু পরে তাকে ভালোবাসতেও জানে। সামির নিজের বুকের ভার স্বীকার করে নিয়েছিল। আবেগগুলো যেন একত্র হয়ে কণ্ঠে গাঁট বেঁধে দাঁড়িয়েছিল। চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলল। সিল্কের মতো নরম চুলগুলো সামনে এসে সামিরের মুখ আড়াল করে ফেলেছিল, অনেকটা যেন ভুলের আবরণ হয়ে। সামির নিঃশব্দে সেই চুলগুলো কানের পেছনে গুজে দিল, যেভাবে একান্ত প্রিয় কাউকে ভালোবেসে স্পর্শ করা হয়। তবুও কথা ফুরল না। সামির ধীর কণ্ঠে বলল, সবকিছু কি আর আগের মতো থাকে না মাহিরা? মাহিরা থমকে তাকালো।
বুঝতে পারল সামির আসলে পেন্ডেন্টের কথা বলছে না, বরং কিছু বদলে যাওয়া অনুভবের। সে সরলভাবে প্রশ্ন করল, সামির, ওটা কি আপনি পেয়েছেন? এই প্রশ্নে সামির যেন ভেতর থেকে এক ধাক্কা খেল। হোয়াট দ্য হেল মাহিরা? তীব্র রাগে গলা উঠে গেল সামিরের। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি আর তুমি উত্তর দিচ্ছ এটা গহনার কথা ভেবে। আমি গহনার কথা শুনতে চাই না, বুঝছো? ওটা আমার সমস্যা। এখন আমার যা দরকার তা তুমি তোমার অস্তিত্ব, তোমার নিরাপত্তা, তোমার পাশে থাকা। সামির হতাশ হয়ে মাথা ঘুরিয়ে নিল, চোখে গভীর ক্লান্তি, কপালে রাগের ভাঁজ। সে বিছানার একপাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। মাহিরা কিছুটা হতচকিত। তার মনে হচ্ছিল কথাটা সে ভুল সময়ে তুলেছে। সে ভেবেছিল গহনার খোঁজ নিয়ে সামির হয়তো কিছু বলবে, কিন্তু বুঝল সামিরের হৃদয়ের ভার অন্য জায়গায়। সামিরের কাঁধে মুখ গুজে বলল, আমি ক্লান্ত মাহিরা, খুব বেশি ক্লান্ত। এখন যদি একটু শান্তি না পাই তাহলে সত্যি সবকিছু আমার সহ্যের বাইরে চলে যাবে। এই কথায় মাহিরা আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। মাথা নিচু করে সে দ্রুত ড্রেসিং রুমের দিকে রওনা হলো। পিছনে রইল সামিরের স্তব্ধতা আর ছড়িয়ে থাকা সেই অজস্র না বলা অভিমান। আরে ভাই, তুমি? আশ্চর্যের সাথে বলে উঠল লাইবা। সে তখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গাড়িতে বসতে যাচ্ছিল। কাইয়ুম চোখ সরিয়ে বলল, তবুও কথাগুলো যেন নিজের পিঠ বাঁচানোর অজুহাত। লাইবা তবুও বিরক্তি চেপে ফোনে মনোযোগ দিল। কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুমি কোথায় গায়েব হয়ে গেলে ভাই? বিয়েতেও এলে না, সেদিনের পর তো আর দেখা নেই। ফারহানা আপাও তোমার ওপর রেগে আছেন, অভিযোগের সুরে বলল লাইবা। কিছু কাজ ছিল, সেদিন আমি যেতাম না যদি না স্বামীর বলতো। অনেক বড় বিজনেস ডিল ছিল তখন, কিছু গুরুত্বপূর্ণ মিটিং। ঠিক আছে ভাই, পরে আবার দেখা হবে, আমি দেরি করে ফেলছি। বলেই লাইবা দ্রুত গাড়িতে উঠে পড়ল। কাইয়ুম কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এক ধরনের অস্বস্তি আর অপরাধ বোধ যেন তার মনে কাটা হয়ে বিচ্ছিল। তবে আজ তার এই বাড়িতে আসার উদ্দেশ্য একেবারে ভিন্ন। একটা গুরুত্বপূর্ণ আলাপ করতে হবে সামিরের সঙ্গে। তাই কর্মচারীদের জিজ্ঞেস করতেই তাকে ডাইনিং রুমে পাঠানো হলো, যেখানে সামির আর মাহিরা প্রাতরাশে ব্যস্ত। ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়েই কাইয়ুম থমকে গেল। টেবিলে সামিরের পাশে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে সে এক মুহূর্তের জন্য দৃষ্টিহীন হয়ে গেল। সাহসী নরম আলোয় জ্বলে ওঠা মুখটা যেন সময়কে স্তব্ধ করে দিল। এক গোলাপি দুপাট্টা তার মাথা থেকে নেমে এসে ঘাড় বরাবর ছড়িয়ে পড়েছে। তারই নিচে এক নির্মল নির্দোষ মুখ। কত শত রূপ সে দেখেছে, বিলাসবহুল সাজ, গহনা, মেকআপে ঢাকা মুখ, কিন্তু এই মেয়েটা একেবারে আলাদা। সুন্দর কিন্তু দেখনদার নয়, উজ্জ্বল কিন্তু অহংকারী নয়। এই মেয়েটার নাম মাহিরা। কাইয়ুমের ভিতরে হঠাৎ করে একরকম হিংসা ঢুকে পড়ল। সামির কত ভাগ্যবান, প্রতিদিন এই টোটের হাসি, এই নির্ভেজাল রূপ তার ভাগ্যে জোটে। সে মনে মনে স্বীকার করল, মাহিরার মতো সুন্দরী শুধু চোখে না, মনেও চরিত্রেও শুদ্ধ। সামির কিভাবে এমন এক মেয়েকে আপন করে নিয়েছে। আরে কাইয়ুম, কখন এলে? এই তো কিছুক্ষণ আগেই। বিয়ের পর তো বন্ধুকে ভুলেই গেছে, না এলেই নয়। মাহিরা, চিনে নাও, এই কাইয়ুম ভাই। আপনি কেমন আছেন? কাইয়ুম গলায় ভারসাম্য রাখার চেষ্টা করেও চোখ সরাতে পারছিল না মাহিরার গোলাপি ঠোঁট থেকে। ভালো আছি, আপনি? মাহিরা বিনয়ী হাসিতে জবাব দিল। তখন কাইয়ুমের মনে হলো, এই ঠোঁটের কথা, এই মুখের শান্তি, এগুলো একদিন তার বিছানার শোভা হতে পারত, যদি ভাগ্য অন্যরকম হতো। বস, খাওয়া দাওয়া করে নেয়। সামির আমন্ত্রণ জানালো। মাহিরা উঠে চা আনতে যাচ্ছিল, তখন সামির তার হাতটা আলতো করে ধরে থামিয়ে দিল। আমি কাইয়ুমের সঙ্গে একটু বিজনেসের বিষয়ে কথা বলি। মাহিরা বুঝে নিয়েছিল সামিরও কাইয়ুমের কথায় সে যেন তৃতীয় ব্যক্তি না হয়। সে বিদায় জানিয়ে চলে গেল। কাইয়ুমের চোখ তবুও দরজার দিকে, যেখানে একটু আগে এক স্বর্গীয় সৌন্দর্য অন্তর্ধান করল। বল, কি বিষয়ে কথা বলতে চেয়েছিলে? সামির জিজ্ঞাসা করল, কিন্তু কাইয়ুম তখনও ভাবনার আবরণে জড়ানো। তার চোখে ভাসছে মাহিরার মুখ, ঠোঁট আর সেই নির্দোষ শেষে বিদায় নেওয়া মুখাবয়ব। কাইয়ুম শুয়েছিল নিজের বিছানায়, কিন্তু মনে তার বিশ্রামের লেশ মাত্র নেই। চোখ বন্ধ করলেই এক মুখ, এক নাম ভেসে ওঠে, মাহিরা। সে যতই চেষ্টা করত ততই সেই মুখ তাকে আরও গভীরভাবে তাড়া করে ফিরত। ওই মুখের
ওই নারীর তো আমার বিছানার অলংকার হওয়া উচিত ছিল। মাথার মধ্যে ঘুরছিল অস্থির চিন্তারা। সে ব্যাকুল হয়ে উঠছিল, যেন তার বাহুতে সেই শরীরকে অনুভব করতে চায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে তো কখনোই মাহিরাকে আগে দেখেনি। তবুও কেন মনে হয় যেন বহু বছর ধরে চিনে আসছেন তাকে। কিছু একটা আছে তাদের মাঝে। মনে হচ্ছিল যেন অদৃশ্য এক সুতোয় বাঁধা তারা। হঠাৎ মনের মধ্যে যেন একটি বিস্ফোরণ ঘটল। কাইয়ুম সোজা হয়ে উঠে বসল। এটা কি সম্ভব? না না, আমি বোধহয় ভুল ভাবছি। মাহিরা তো স্বামীর স্ত্রী, তাহলে? কিন্তু যদি সত্যিই কিছু থেকে থাকে তাদের মাঝে, তাহলে? চিন্তা করতে করতেই তার ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি ফুটে উঠল। সে হাসি মুহূর্তে একটি ঠান্ডা হিংস্র অট্ট হাসিতে রূপ নিল, যা ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো। মাহিরা? স্বামীর ঘরে ঢুকে স্ত্রীকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তার সাড়া নেই। ড্রেসিং রুম, ওয়াশরুম সব জায়গায় খুঁজে দেখেছেন, কিন্তু তিনি নেই। পুরো ঘর যেন শূন্য, যেন বাসা থেকে প্রাণটাই হারিয়েছে। অফিস থেকে ক্লান্ত শরীরে ফিরে এসে স্ত্রীর অনুপস্থিতি স্বামীরকে আরো ব্যতিব্যস্ত করে তুলল। অস্থির হাতে মোবাইল বের করলো, নম্বর ডায়াল করলো মাহিরার। বন্ধ। রাগে মোবাইলটি বিছানায় ছুঁড়ে ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামলো। গৃহকর্মীদের জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ জানে না মাহিরা কোথায়। তার আগেই লাইবা ভাইয়ের গলা শুনে বেরিয়ে এলেন। শুনে স্বামীর দুশ্চিন্তা কিছুটা কমলেও রাগ বেড়ে গেল দ্বিগুণ। স্বামীর রাগে গাড়ির চাবি তুলে নিলেন ও বেরিয়ে গেলেন। ভাই, ভাবি মায়ের বাড়ি গেছেন, ওনার ভাই এসেছিলেন, ওনার সাথে গেছেন। সে কিভাবে আমার অনুমতি ছাড়া চলে গেল এবং জানানোর প্রয়োজন মনে করলো না? দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তিনি পৌঁছালেন মাহিরার বাড়ির সামনে। গেট পার হয়ে ঘরে ঢুকতেই তার চোখে পড়ল সেই দৃশ্য। মাহিরা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে, হাসছে, পরিবারের সঙ্গে গল্প করছে। রক্ত যেন মাথায় উঠে গেল সামিরের। সে তীব্র রাগে ডকমক করে তার দিকে এগিয়ে গেল। মাহিরা তাকে দেখে এক লাফে উঠে দাঁড়ালেন। সামিরা, আপনি? কণ্ঠে কাঁপা স্বর, কারণ সে জানে সামিরের রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। সে চায়নি সামির তার সামনে এমন অপমানিত হোক। সামির চোখে চোখ রেখে রাগ সংবরণ করল। ঠিক তখনই তালহা উঠে এসে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো। এক মুহূর্তের জন্য সামির তালহার বাড়ানো হাতের দিকে তাকিয়ে রইল। মাহিরার শুকনো গলা একটু কেঁপে উঠল, কিন্তু সামির যখন হাত বাড়িয়ে তালহার সাথে করমর্দন করল, সে তখন একটু স্বস্তি পেল। তালহা বলল, বসো সামির। সামির সবাইকে হাসি মুখে সম্ভাষণ করে এসে মাহিরার ঠিক বিপরীতে বসল এবং এক ঠান্ডা দৃষ্টি দিল। মাহিরা সন্ত্রস্ত হয়ে চোখ সরিয়ে নিল। চা শেষ হতেই সামির উঠে দাঁড়ালো। চলো মাহিরা। স্বর ছিল নিস্তেজ, অথচ হুকুমের মতো কঠিন। মাহিরা এক মুহূর্ত তালহার দিকে তাকালো। তালহা হঠাৎ ব্যাখ্যা দিল, সামির, মাহিরা তো কিছুদিনের জন্য এসেছে। আজ আর নয়, সবার সাথে দেখা হয়ে গেছে, এখন আর থেকে লাভ নেই। মাহিরা, আমি বাইরে অপেক্ষা করছি, 2 মিনিটের মধ্যে চলে এসো। এই কথা বলে সামির ভারী পা ফেলতে ফেলতে বেরিয়ে গেল। মাহিরা ধীর পায়ে তালহা ও পরিবারের সবার দিকে তাকিয়ে বাইরে বেরিয়ে গেল। তালহার মুখে ছিল অসন্তোষ। সামিরের এমন ব্যবহার তাকে আহত করেছিল। গাড়িতে উঠতেই সামির একবারও মাহিরার দিকে তাকালো না। গাড়ি চলতে লাগলো, কিন্তু একটিও শব্দ বিনিময় হলো না। কারপোর্টে গাড়ি ঢুকতেই সামির গাড়ি থামালো এবং কোনো কথা না বলেই গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। মাহিরা ধীরে ধীরে নামলো। এক দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দ পায়ে কাঁপা কাঁপা হৃদয়ে কক্ষের দিকে এগিয়ে গেল। মাহিরা যখন ঘরে ঢুকলো, তখন স্বামীর পোশাক পাল্টে বিছানায় শুয়ে টিভিতে খবর শুনছিল। মাহিরা নীরব ড্রেসিং রুমে ঢুকে গিয়ে কাপড় পাল্টে নিল। সাদা নাইটি আর তার উপর একটি হালকা সাদা লং গাউন পরে বিছানার একপাশে এসে বসে পড়ল। হালকা আলো নিভিয়ে চুপচাপ সে পাশ ফিরে শুয়ে গেল। স্বামীর এক ঝলক চোখ রাখলো তার দিকে, তারপর হঠাৎ রিমোটটি রাগে তুলে নিচে ছুঁড়ে মারল। নিজেও পাশ ফিরে শুয়ে গেল। হঠাৎ শব্দে কেঁপে উঠল মাহিরা, মুখে হাত চেপে ধরল। নিঃশব্দ কান্নায় ভেসে যেতে লাগলো তার চোখের কোনা। পরদিন সকালে ঘুম ভাঙতেই মাহিরা খেয়াল করলো স্বামীর অফিসে চলে গেছে। এক দীর্ঘশ্বাস ফেলে সে উঠে বসল। চুল গুছিয়ে একটা খোপা বাঁধল, চোখ স্থির বিছানার দিকে। মনে একটাই প্রশ্ন, স্বামীর এতটা রেগে আছে কেন? হ্যাঁ, ভুল হয়েছে তার,
সামিরকে জানানো উচিত ছিল, কিন্তু সে পারেনি। তার মোবাইল সে নিজেই ভেঙে ফেলেছে। গতকালের দৃশ্য আবার চোখের সামনে ভেসে উঠল। এক অচেনা নাম্বার থেকে এসেছিল ফোন। হ্যালো, কে? এত তাড়াতাড়ি বলে গেলে জান এমন? মাহিরা চমকে উঠেছিল। তোমার প্রেমিক। মাহিরার হাত থেকে ফোন পড়ে গিয়েছিল, মাথায় ঘাম জমেছিল। সে তড়িঘড়ি করে কল কেটে দেয়, কিন্তু পর মুহূর্তেই আসে একটি মেসেজ। পাপার রাজকন্যা কেমন আছো? আমার ফোন কেটে দিলে কেন? আমার গলা কি ভালো লাগেনি? আজ রাতে আবার কথা হবে। মাহিরা ঘেমে উঠেছিল। ও আমার নাম্বার পেলো কিভাবে? আমি তো কখনো দিইনি। আর যদি সামির জানতে পারে? এই ভেবে তার শরীর ঠান্ডা হয়ে এলো। ঠিক তক্ষুনি আবার ফোন বাজে, সে একই নাম্বার। সে আর কিছু না ভেবে ফোনটা তুলে দেয়ালে ছুঁড়ে মারে। স্ক্রিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে মাটিতে বসে হাওমাও করে কাঁদতে থাকে। অল্প সময়েই আসে খবর। তালহা ভাই এসেছে। তড়িঘড়ি করে চোখ মুছে সে নিচে নামে। তালহাকে দেখে ছুটে যায় তার বুকে। এই ছায়ার নিচে যেন হঠাৎ একটু প্রশান্তি খুঁজে পায়। কি হয়েছে মাহিরা? ভাই, আপনাদের অনেক মনে পড়ছিল, তাই দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সত্যি শুধু এই কারণেই? সন্দেহের দৃষ্টিতে জিজ্ঞেস করে তালহা। হ্যাঁ ভাই, আমি আপনাদের সঙ্গে যেতে চাই। অজানা নম্বরের সেই ফোন কথা আর সামিরের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়, এই দুইয়ের মাঝে আটকে গিয়েছিল তার দম। বন্ধ হয়ে আসছিল। সামির তখন অফিসে। মিটিং শেষ করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। তার মন ছুটে চলেছে মাহিরার দিকে। সে জানে মাহিরা রাতে অনেকক্ষণ ধরে কেঁদেছে, কিন্তু ওর আগে ছিল এতটাই অন্ধ, সে ফিরেও চায়নি তার কথা বলতে। তবুও কি এখনো কাঁদছে? এই চিন্তা মাথায় আসতেই এক ধরনের অস্থিরতা গ্রাস করে তাকে। সে মাহিরার নাম্বার ডায়াল করে, বন্ধ। চোয়াল শক্ত করে মোবাইল নামিয়ে রাখে। অফিসের কাজে মন দিতে চেষ্টা করে। রাতে খাওয়া এবং অপ্রকাশিত কথা অফিস শেষে ডিনার টেবিলে বসে আছে। সামির সামনে, মাহিরা পাশে, লাইবা। তিনজনেই চুপচাপ, শুধু চামচ আর কাটার শব্দ। সামির চোখ তুলে দেখে মাহিরা চুপচাপ প্লেটে চামচ নাড়ছে। সামিরের হঠাৎ প্রশ্নে চমকে উঠে মাহিরা। তোমার ফোন বন্ধ কেন? আমার ফোন ভেঙে গেছে। ভয়ে গলা কাঁপছিল, চোখ ছলছল করছিল। লাইবার ঠোঁটে এক অল্প হাসি ফুটল। সামিরের তীক্ষ্ণ দৃষ্টি পড়তেই সে তাড়াতাড়ি মাথা নিচু করে খেতে লাগলো। রাতের বেলা সামির বিছানায় বসে আছে। ড্রেসিং থেকে বেরিয়ে আসে মাহিরা, কালো নাইটি পরে, খোলা চুলে, ভেজা চোখ। সামির বুঝতে পারল সে ড্রেসিং রুমেও কেঁদেছে। এদিকে এসো আমার কাছে। মাহিরা ধীরে ধীরে এগিয়ে গেল। সামিরের পাশে বসলো চোখ নামিয়ে। গালে হাত রেখে জিজ্ঞেস করলো সামির। কি হয়েছে? মাহিরা তখন নিজেকে আর ধরে রাখতে পারল না। সে সামিরের বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ল। সামির তাকে থামায়নি, শুধু চুপচাপ সান্ত্বনা দিয়েছে। শেষে সে চোখ মুছে বলল, তোমার রাগ লেগেছে, তাই আমাকে নিয়ে যেতে দাওনি। সামির আলতো করে বলল, তুমি চাইলে আমি তোমার সকালে দিয়ে আসবো, রাতে নিয়ে আসবো, কিন্তু এক রাতও তোমার ছাড়া থাকতে পারবো না। আর তোমার নতুন ফোন অর্ডার দিয়ে দিয়েছে, কাল সকালে আসবে। না, আমার ফোন চাই না। আতঙ্কিত স্বরে বলল মাহিরা। সামির অবাক। কি বলছো তুমি? আচ্ছা, ফোন ভালো না লাগলে আবার রাগই ভেঙে ফেলো, তাও কিচ্ছু বলবো না, কিন্তু কান্না করো না, নাহলে আমাকে কঠিন হতে হবে। এই শুনে মাহিরার চোখে আবার অশ্রুধারা। সামির তাকে জড়িয়ে ধরল। তোমার এই কান্নার শাস্তি দিতেই হবে। আজ রাতে আমাকে তোমার বাহুতে থাকতে হবে পুরোটা রাত। মাহিরা চোখ বড় বড় করে তাকালো, কিন্তু এখন আর লাভ নেই। সামির তাকে বুকের মাঝে নিয়ে তার ঠোঁটের চুম্বনে তার নিঃশ্বাস আটকে দিল। সকালে সামির পুরোপুরি তৈরি হয়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। মাহিরা এখনো ঘুমিয়ে, স্লিভলেস নাইটিতে এলোমেলো চুলে, গলায় সামিরের ভালোবাসার চিহ্ন। সে হেসে এগিয়ে গিয়ে কপালে গভীর চুম্বন রাখলো। এই নাও তোমার নতুন ফোন, একদম নতুন, তোমার সিম সহ। এখন আর ফোন বন্ধ বলে কিন্তু আমি রাগ করব। এই বলে সামির অফিসের দিকে রওনা দিল। আমার নাম্বারটা বদলে ফেলা উচিত, কিন্তু সামিরকে কি বলবো কেন বদলাচ্ছি? মাহিরা ফোনটা হাতে নিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। মনের ভিতরে এক অসমাপ্ত যুদ্ধের শুরু হলো। সকালে শান্ত পরিবেশ যেন হঠাৎ খানিকটা ভারী হয়ে উঠল। তালহা অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল। হঠাৎ দরজার সামনে সামিরকে দেখে কিছুটা থমকে গেলেন।
আরে সামির তুমি? তালহার কণ্ঠে ছিল বিস্ময়ের স্পষ্ট ছাপ। সামির মৃদু হেসে মাথা ঝুঁকিয়ে সম্ভাষণ জানালেন। কেমন আছো? তালহা একটু অপ্রস্তুত হয়ে এগিয়ে এলো, যেন সংযত হতে চাইছেন। ভালো আছি, কিন্তু হঠাৎ তুমি এই সকালে? সামির এবার গম্ভীর কণ্ঠে বলল। আসলে তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে, যদি কিছু সময় বের করা যায়। তালহা ঘড়ির দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, ভেতরে চলো, সেখানেই কথা বলা যাবে। না, ভেতরে নয়, বাইরে কোথাও একটা নিরিবিলি জায়গায় বসা যাবে? কিন্তু সামির তাকে থামিয়ে দিলেন। তালহা এবার আর কিছু বলল না। সামিরের অনুরোধে দুজনে কাছাকাছি একটি নিরিবিলি রেস্তোরাঁয় গিয়ে বসল। কফির কাপটা হাতে নিয়ে তালহা একটু চিন্তিত কণ্ঠে বলল। হ্যাঁ সামির, বলো কি বিষয়? সামির এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সবকিছু ঠিকঠাক চলছে তো? ঘরের মানুষ, আন্টিরা সবাই ভালো আছেন? তালহা এবার কিছুটা অস্বস্তি নিয়ে বললেন। হ্যাঁ, সবাই ভালো আছে। তুমি হঠাৎ এসব প্রশ্ন করছো কেন? সামির এবার আসল কথাই এলো। আসলে আমি একটি নতুন কোম্পানিতে ডিরেক্টর পোস্টে লোক খুঁজছি। আমি চাই তুমি সেই পোস্টে জয়েন করো। আমি বিশ্বাস করি তুমি এই দায়িত্বের জন্য একেবারে উপযুক্ত। তালহা খানিকটা অবাক হলেও শান্তভাবে বলল। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমি বর্তমানে যে প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে ভালোই আছি। দীর্ঘ সময় ধরে যুক্ত থাকায় এখন হঠাৎ পরিবর্তন মানানসই হবে না। একটু থেমে তিনি আরো বলল। তার চেয়েও বড় কথা, তুমি আমার বোন মাহিরার স্বামী। আমি কখনো চাই না পারিবারিক সম্পর্কের মাঝে পেশাদারি কিছু এসে পড়ে। আমি বলছি, এবং তোমার মতামতের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। সামির ধীর কণ্ঠে মাথা নেড়ে বলল। তালহা সামান্য হাসল। আশা করি তুমি আমার না বলাটাকে অপমান ভেবে নেবে না। না না, এমন কিছু না, তোমার যুক্তি একদম পরিষ্কার। সামির হাত বাড়িয়ে দিল। চলো তবে, সময় হয়ে গেছে। তালহাও উঠে দাঁড়ালো। দুজনের করমর্দনের মাঝে যেন অনুচ্চারিত একটি সীমারেখা আঁকা হয়ে গেল। আত্মীয়তা, পেশার সম্পর্কের ভারসাম্য রক্ষার এক নীরব প্রয়াস। ঘরের জানালার পাশে দাঁড়িয়ে মাহিরা নির্বাক চোখে বাহিরের আকাশের দিকে তাকিয়েছিল। জানালার কাছে সূর্যের আলো চিকচিক করছিল, কিন্তু তার চোখে ছিল শুধুই মেঘের ছায়া। তার ভিতরের আর্তনাদ যেন বারবার বলে যাচ্ছিল। আমার কারণে সামির বিরক্ত। যদি কেউ সন্দেহ করে, যদি তারা সব জেনে ফেলে, তাহলে নিজেকে থামিয়ে রাখতে হবে, নইলে সবকিছু শেষ হয়ে যাবে। এমন সময় হঠাৎ সামির তার পেছন থেকে এসে আলতো করে তাকে জড়িয়ে ধরল। তুমি কিভাবে জানবে মাহিরা? সামির তার কাঁধে ঠোঁট ছুঁয়ে বলল। মাহিরা আঁতকে উঠল। তার শরীর সামান্য কেঁপে উঠল। সে ছায়া থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সামিরের হাত ছিল শক্ত ও দৃঢ়। তুমি জানো না, এই দুর্গে কাউকে ঢুকতে দেওয়া সহজ না, আর এখান থেকে বের হয়ে যাওয়া সত্যি তোমার ব্যাপার নয়। তবে তুমি কেন চেষ্টা করছো? সামির তাকে নিজের দিকে ফিরিয়ে নিল। তার চোখে ছিল কঠিন কোমলতা। মাহিরার লাল শর্ট টপ আর সেই লেসের টিউল স্কার্ট যেন সামিরের চোখে ধরা পড়ল এক নতুন আলোয়। গলায় হালকা জালের ডিজাইন, চুল খোলা। একান্ত মুহূর্তের জন্য সামির তাকে থামিয়ে গভীরভাবে দেখল। মাহিরা চোখ নামিয়ে নিল। ছাড়ুন সামির, এটা কি করছেন? তার কণ্ঠে ছিল দ্বিধার লজ্জার এক মিশ্রতা। সামির পিছন থেকে তার চুল একপাশে সরিয়ে কানে ফিসফিসিয়ে বলল। তোমার জামাই রোমান্টিক হয়ে গেছে? তারপর চুমু খেলো তার ঘাড়ে। মাহিরা নিঃশ্বাস বন্ধ করে ফেলল। সামির হেসে উঠল, চোখ টিপে বলল। রাতটা তো এখনো বাকি আছে। চোখ টিপে বলল সে। মাহিরা লজ্জায় গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সামির তার হাত ধরল, ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে গেল। তোমার জন্য একটা উপহার আছে মাহিরা। উপহার? মাহিরা আবার? সামির স্নেহে বলল। তোমার অবসান হওয়া অফিস কাজের পর আমি অপেক্ষা করছিলাম কবে আমরা কোথাও একসাথে সময় কাটাতে পারবো। তাই ঠিক করলাম তোমাকে নিয়ে হানিমুন একটা ওয়ার্ল্ড ট্যুরে যাব। তবে এখন তো সময় আছে, তাই ভাবলাম প্রথমে কালামে এক সপ্তাহ ঘুরে আসি। তুমি চলো আমার সঙ্গে। তুমি হাসলে আমি শান্তি পাই, আর সেখানে গেলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু আপনার ব্যবসা? প্রতিবার তোমার সঙ্গে থাকতে পারা যেন আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি।
নতুন কোম্পানির ম্যানেজমেন্ট সব সামলাচ্ছে, আর এখানে এখন তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই। আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তারপর সামির আদেশের ভঙ্গিতে বলল, তুমি এখনই প্যাক করে নাও, ঠান্ডা জায়গা, গরম জামা নিতে হবে। অপেক্ষা করো, আমি মেয়েটকে কল করছি, সে তোমার প্যাকিংয়ে সাহায্য করবে। সামির বেরিয়ে গেল ঘর থেকে। মাহিরা চুপচাপ দাঁড়িয়ে রইল। সিডারটা ধরে একবার গভীর নিঃশ্বাস ফেলল, কিন্তু চোখে মুখে ছিল এক ধরনের অনির্বচনীয় অনুভব, ভালোবাসা, অপরাধ বোধ আর নিজেকে সামলে রাখার লড়াই। সামিরের ব্যক্তিগত ড্রাইভার আগে এসে অপেক্ষা করছিল তাদের জন্য। লাগেজগুলো তুলে গাড়িতে তুলে দেওয়া মাত্রই তারা যাত্রা শুরু করলেন। মাহিরা জানালার পাশে বসেছিল। পাহাড়ি পথ, ঘন কুয়াশা আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যেন এক অনাবিল প্রশান্তি এনে দিচ্ছিল তার মনে। যখন তারা হোটেলে পৌঁছালেন, মাহিরা থমকে দাঁড়ালো। হোটেলটি যেন পাহাড়ের বুক চিরে একটি জলের ধারায় ভেসে আছে। তার ঘরের ছাদ থেকে যেন নদীর শব্দ ভেসে আসছিল। জলের প্রবাহ শোনা যাচ্ছিল স্পষ্টভাবে। মাহিরা ছাদে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখছিল। নীলাভ জলরাশির উপর সূর্য রশ্মির প্রতিচ্ছবি কাঁপছে। হিম হাওয়া মুখে এসে লাগছিল মৃদু করে। এই দৃশ্যের মাঝেই সামির পেছন থেকে এসে তার চারপাশে কম্বল মুড়িয়ে দিয়ে বলল, বাইরে খুব ঠান্ডা, তবু সুন্দর লাগছে, তাই না? মাহিরা এক দৃষ্টিতে তাকিয়ে বলল, অসাধারণ, মনে হচ্ছে আমি এক অন্য দুনিয়ায় এসে পড়েছি। সে কিছু সময় যেন সব ভুলে গিয়েছিল। এই প্রকৃতি, এই নির্জনতা আর সামিরের পাশে থাকা সবকিছু একত্রে মিলেমিশে এক আলাদা অনুভব হয়ে উঠেছিল। ঘরটা আরামদায়ক উষ্ণতায় ভরা ছিল। সামির তার দিকে তাকিয়ে বলল, আমি কিছু খাবার অর্ডার করছি, তারপর একটু বিশ্রাম নেই, তারপর তোমাকে কিছু স্পেশাল জায়গা ঘুরিয়ে দেখাবো, একেবারে প্রিয় জায়গা আমার। খাবার আসতেই দুজনে একসঙ্গে ডাইনিং স্পেসে বসলো। খাওয়া শেষে ঘুমিয়ে পড়তে দেরি হয়নি। সকালের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছিল। বারবার ঘুম ভেঙে যাচ্ছিল মাহিরার। সে অনুভব করলো সামির তার কোমরে হাত রেখে ঘুমিয়ে আছে। সামিরের সাহসী স্পর্শ যেন ঘুমের মাঝেও নির্ভরতা ছড়াচ্ছিল। মাহিরা নরমভাবে ফিসফিস করে বলল, সামির। সামির চোখ তুলে তাকালো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হলো জান, সকাল উঠে এমন ডাকছো কেন? মাহিরা হেসে বলল, ছাড়ুন আমায়, এখন অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে হবে। সামির হাসল, মাথা নামিয়ে তার কাঁধে রেখে বলল, আমি তোমার সঙ্গে সময় কাটাতেই তো এসছি এখানে, আবার পালিয়ে যাচ্ছ কেন? মাহিরা কণ্ঠে অনুরোধ মিশিয়ে বলল, সামির প্লিজ, আমি খুব ক্ষুধার্ত। সামির মোবাইল হাতে নিয়ে সময় দেখল। দুপুর গড়িয়ে গেছে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট অর্ডার করছি। কিন্তু মাহিরা তৎক্ষণাৎ বলল, না না, আমি এখানে ঘরে বসে খেতে চাই না, আমি বাইরে খেতে চাই। সামির মুচকি হেসে বলল, ঠিক আছে প্রিয়তমা, তাহলে তুমি রেডি হও, আমরা নিচে যাই। তারা হোটেলের লবিতে গিয়ে একটি দারুণ ব্রেকফাস্ট উপভোগ করল। সামির এরপর কাছাকাছি কিছু প্রাকৃতিক জায়গায় নিয়ে গেল মাহিরাকে। ড্রাইভারকে ছুটি দিয়ে নিজেই গাড়ি চালিয়ে চলল পাহাড়ি পথে, যেখানে প্রকৃতির এক একটা দৃশ্য যেন ক্যানভাস থেকে উঠে আসা। তাদের হাসি, গল্প, সেলফি আর নির্জনে কাটানো মুহূর্তগুলো একে একে জমা হচ্ছিল মনে রাখার মতো স্মৃতিতে। কিন্তু ফেরার পথে হঠাৎ বাধা এলো। একটি জায়গায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। সামির গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হলো। মনে হয় একটু ঘুরপথে যেতে হবে, চিন্তা করো না, আমি আছি। মাহিরা জানালার বাইরে তাকিয়ে বলল, আপনি থাকলেই তো আমি নির্ভয়ে থাকি সামির। পাহাড়ি রাস্তা ধরে চলছিল গাড়ি। সামির বাধ্য হয়ে বিকল্প পথ ধরলেন, যেটা ছিল অনেক দীর্ঘ আর জঙ্গলের গা ঘেঁষে যাওয়া নির্জন এক রাস্তা। নেভিগেশনে চোখ রেখেই গাড়ি চালাচ্ছিলেন। সময় বাঁচানোর চেষ্টা করলেও সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসছিল। চারপাশে ছিল শুধু ঘন অরণ্য, উঁচু পর্বত আর পাখিদের এলোমেলো শব্দ। সামিরের মন কিছুটা খারাপ ছিল, নিজের জন্য না, মাহিরার জন্য। যদি একা থাকতেন হয়তো এই দুশ্চিন্তা আসতো না, কিন্তু এখন সে সঙ্গে আছে, একমাত্র মানুষ যাকে হারাতে সামির ভয় পায়। তাই গম্ভীর হলেও মাঝে মাঝে এক ঝলক হাসি দিয়ে মাহিরার দিকে তাকাতেন, যেন তার অস্থিরতা লুকিয়ে রাখতে পারেন। মাহিরা কিন্তু প্রকৃতির রূপে মুগ্ধ। গা ছমছমে নীরবতা তার মনে ভয় না, বরং কৌতূহল জায়গায়। ঝর্ণার শব্দ, নদীর গর্জন, পাখির ডাক, সব মিলিয়ে যেন এক অপার্থিব অনুভূতি। তখনই হঠাৎ একটা ধাক্কায় গাড়ি থেমে গেল।
মাহিরা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। কি হলো? সামির গাড়ির দিকে তাকিয়ে বলল, গাড়ি হিট হয়ে গেছে, বনেটে হাত দিলে যেন আগুন ছুঁয়ে যাচ্ছে, আমাকে নেমে দেখতে হবে। গাড়ি থেকে নেমে বনেট খুলতেই বোঝা গেল ইঞ্জিনের তাপমাত্রা চরমে। গাড়ির পানির কেন খালি। সামির চারপাশে তাকিয়ে একটা জলের শব্দ শুনতে পেলেন। আমি একটু পানি আনছি, তুমি গাড়িতে বসে দরজা লক করে রাখো, এটা বুলেট প্রুফ, তুমি নামবে না কোনোভাবে। সামিরের কণ্ঠে ছিল গাম্ভীর্য। মাহিরা বলল উদ্বিগ্ন গলায়, না, আমাকে আপনার সঙ্গে যেতে দিন। তুমি গাড়িতে থাকলে নিরাপদ, প্লিজ মাহিরা, শুধু কয়েক মিনিট। এইটুকু বলেই সামির চলে গেলেন। গাড়ির মধ্যে একাকী বসে থাকলো মাহিরা। বাইরের নীরবতা আরও গা ছমছমে হয়ে উঠছিল। ঘড়ির কাঁটা যেন থেমে আছে। হঠাৎ গাড়ির একপাশে ছায়া পড়ল। একজন, দুজন, তিনজন। 3 মুখোশধারী লোক গাড়ির চারপাশ ঘিরে ফেলেছে। একজনের হাতে বন্দুক। একজন ঠক ঠক করে জানালায় টোকা দিল। বাহার আও, দরজা খোলো। মাহিরার হৃদয় স্পন্দন যেন থেমে গেল। সে চোখ বন্ধ করে ফেলল, কেবল প্রার্থনা করছিল, সামির প্লিজ তাড়াতাড়ি ফিরো। তার দরজা খোলার চেষ্টা করল, কিন্তু গাড়ি বুলেট প্রুফ, তারা সফল হলো না। কয়েক মিনিট চেষ্টার পর বুঝে গেল এই মেয়েকে এভাবে বের করা সম্ভব না। তারা চুপচাপ একে একে অদৃশ্য হয়ে গেল। শান্ত হয়ে এলো গাড়ির বাইরের পরিবেশ। মাহিরা তখনও চোখ বন্ধ করে নিঃশ্বাস রোধ করে আছে, কিন্তু হঠাৎ যেন প্রাণ ফিরে পেল, যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো সে। এবং তখনই দূর থেকে শোনা গেল জলের শব্দের সঙ্গে মিশে আসা চেনা পায়ের শব্দ। মাহি দেখল সামির যখন এখনো ফিরে আসেনি এবং সেই ছায়াময় লোকগুলোও দূরে সরে গেছে, তখন সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। তার ভিতর একটা ভয় কাঁপন তুলছিল। যদি তারা আবার ফিরে আসে, যদি সামিরকে কিছু করে ফেলে। কিন্তু এটাই ছিল তার বড় ভুল। তারা আসলে দূরে কোথাও যায়নি, বরং ঝোপঝাড়ের আড়ালে অপেক্ষায় ছিল। মাহিরাকে গাড়ি থেকে নামতে দেখে তারা দ্রুত বেরিয়ে এলো। মুহূর্তেই মাহিরার শরীর থেকে রক্ত সরে গেল। তারা কাছে আসার আগেই সে ছুটে পালাতে শুরু করলো। সামির তখন জলের গ্যালন হাতে ফিরছিল। এমন সময় সে শুনল মাহিরার আতঙ্কিত চিৎকার। গ্যালনটা সে সঙ্গে সঙ্গে ফেলে দিল এবং পাগলের মতো দৌড়ে গাড়ির দিকে ছুটে এলো। কিন্তু গাড়ি ফাঁকা দেখে তার চোখ অন্ধকার হয়ে এলো। শরীর যেন হঠাৎ ঠান্ডায় জমে গেল। মাহি, কোথায় তুমি? সামির উন্মাদের মতো গাড়ি চেক করতে লাগলো। তারপর পিস্তলটা বের করে লোড করলো। মাহিরাকে খুঁজতে খুঁজতে কিছু দূর এগোতেই তার চোখে পড়ল একটা পরিচিত শাল মাহিরার। সে দিশেহারা কণ্ঠে ডাকতে লাগলো, মাহি, মাহি। এমন সময় আবার মাহিরার আরেকটি চিৎকার ভেসে এলো। সে আওয়াজ সামিরের কানে যেন বাজের মতো আঘাত করলো। মনে হচ্ছিল এই যেন কিয়ামতের ঘণ্টা। ছুটে আরো কিছু দূর যেতেই সামনে যে দৃশ্য দেখল তাতে আগুন ধরে গেল তার শরীরে। 3 মুখোশধারী লোক মাহিরার হাত ধরে তাকে টানতে টানতে গাড়ি দিকে নিয়ে যাচ্ছিল। সামির আর দেরি করেনি। সামনে এগিয়ে এসে সোজা পিস্তল তুলে গুলি করল একজনের পায়ে। ব্যথায় কাতর হয়ে সে মাহিরার হাত ছেড়ে দিল। মাহিরা দৌড়ে এসে সামিরের পেছনে লুকিয়ে পড়ল। এদিকে আরেকজন, যার হাতে বন্দুক ছিল, সে সামিরের দিকে তাক করতেই সামির আগেই তার বাহু লক্ষ্য করে গুলি ছুড়ল। বন্দুকটা হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। তখন সামির এগিয়ে গিয়ে সেই লোকটির আহত পায়ের উপর নিজের ভারী জুতা চেপে ধরল। লোকটা কষ্টে চিৎকার করতে লাগলো। সামির খুবই পাগল হয়ে তাকে একের পর এক আঘাত করতে থাকলো। আমার মাহির গায়ে হাত তোলার সাহস তোকে কে দিল? এমন সময় তৃতীয় জন সামিরের দিকে এগিয়ে আসতেই সামির এক লাফে তার কলার ধরে তাকে মাটিতে ফেলে মুষ্টির পর মুষ্টি আঘাত করতে লাগলো এবং এরপর তার পায়ের উপরও গুলি করলো। 3 জনেই এবার মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। সামিরের তো মনে হচ্ছিল ইচ্ছে করলেই সে এখন ওদের বুকের মধ্যে গুলি করে দেয়। সে যখন ঠিক তাই করতে যাচ্ছিল, মাহিরা কাঁপতে কাঁপতে সামনে এসে সামিরের কাঁধে হাত রাখলো। সামির প্লিজ, মেরে ফেলবেন না ওদের, পুলিশ কেস হয়ে যাবে। তার কণ্ঠ কাঁপছিল, ভয় আর উদ্বেগে ভরা। সামিরের চোখে তখন আগুন। সে মাহিরার দিকে তাকাতেই মাহিরা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। মাহিরার অবস্থা দেখে সামির আরও জ্বলে উঠল। চুল এলোমেলো, ওনা নেই, ঠান্ডায় কাঁপছে, মুখে আতঙ্ক। সামির এগিয়ে গিয়ে হঠাৎই এক ঝাঁকুনিতে একটা চড় বসালো মাহিরার গালে। সে চিৎকার করে উঠল, আমি তো বলেছিলাম গাড়ি থেকে নামবে না, কেন তুমি আমার কথা বুঝতে পারো না? তা
তারপর নিজের চুলে হাত চালিয়ে রাগ সামলাতে লাগলো। নিজের কোটটা খুলে মাহিরার দিকে ছুড়ে দিল। কাঁপতে থাকা হাতে সেটা গায়ে চাপিয়ে নিল মাহিরা। সামির এরপর নিজের পিস্তলের সবগুলি 3 লোকের গায়ে ছুঁড়ে মারল। তারপর মাহিরার হাত ধরে গাড়ির দিকে টানতে টানতে নিয়ে গেল। গাড়ি স্টার্ট করে সোজা হোটেলের দিকে রওনা দিল।